অর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ ডব্লিউবিটিএ কেন্দ্র করে যে আমরা পরিবেশের সিরিজটা শুরু করছি। আজকে আমরা শুরু করব এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ অন্তর্গত বায়ুমণ্ডল বা অর্থাৎ অ্যাটমসফিয়ার। তোমরা যদি এটা আমাদের দ্বিতীয় ভিডিও, আগের ভিডিও যারা এখন দেখুন অবশ্যই দেখে নিও। সেখানে বায়ুমণ্ডলে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো বায়ুমণ্ডলের দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় ভিডিও এবং আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করবো। বায়ুমণ্ডল অনেক বড় চ্যাপ্টার, তাই একটু সময় দুটো তিনটে ভিডিও লাগবে, ঠিক আছে? দেখে নাও আমাদের সিলেবাসটা দেখি। আমাদের ইনভার্টার স্টাডিজ আমরা জানি যে ডব্লিউবিটিএড এর সিলেবাস অনেক বড়। ডব্লিউবিটিএড এর সিলেবাস অনেক, তার থেকে সিটের পরীক্ষা সিলেবাস অনেক ছোট, ঠিক আছে? আর এখানে যে নতুন সিলেবাস দিয়েছে 2023 সালে, শুধু ইভেস্টটা অনেক কিছু অ্যাড করে দিয়েছে, যেগুলো খুব পরিমাণে বড় বড় টপিক। আমরা যাই হোক আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। দেখো আমরা প্রথমে বায়োটিক করে নিয়েছি, তারপর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি করে নিয়েছে, এনভায়রনমেন্টাল ইভেন্ট করে নিয়েছি, আমাদের ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম ফুড এটা হয়ে গেছে। আজ আমরা শুরু অ্যাটমসফিয়ার। আমাদের একটা ভিডিও আছে, আর একটা ভিডিও আছে আজকে দ্বিতীয় ভিডিও অ্যাটমসফিয়ার, তারপর ল্যান্ড ওয়াটার, বাকি যেগুলো আছে আস্তে আস্তে আমরা শুরু করবো, ঠিক আছে? তোমাদের পরীক্ষা ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। তার আগে আমরা পুরোটাই শেষ করবো সিলেবাসটা যা আছে, ঠিক আছে? শুরু করা যাক। কি হচ্ছে, আগে থেকে আমরা বায়ুমণ্ডল কাকে বলে জেনেছি। আজকে আমরা পড়বো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে? বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, আর একটা উষ্ণতা তারতম্য অনুসারে। তো বায়ুমণ্ডল আমরা যেখানে পৃথিবীতে বাস করি, বা আমরা যে তোমরা ঘুরছো, আমরা বাড়ির আশেপাশে আমরা ঘোরাফেরা করছি, আমরা বায়ুমণ্ডল আমাদের চারপাশে সবসময় বায়ুমণ্ডল ঘিরে আছি। এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে আমরা আগে দিয়ে বলছি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার, 2000 কিলোমিটার বিস্তৃত। এই যে 2000 কিলোমিটার বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে এটাকে আমরা কতগুলি স্তরে ভাগ করতে পারি, এবং সেই যে স্তরে ভাগ করবো সেখানে কতগুলি উপাদানের ভিত্তিতে। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, আরটা হচ্ছে উষ্ণতা তারতম্য অনুসারে। আমরা আজকে পড়বো প্রথমটা, দ্বিতীয় নম্বরটা পড়ে উষ্ণতা তারতম্য অনুসারে, কারণ এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এটা আমাদের বেশি করে পড়ে, আর এটাও আসবে, এটা আমরা পরের টপিকে পড়বো, ঠিক আছে? তো উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে প্রথমে টপোস্ফিয়ার, তারপর দেখো এটা টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই 6টি স্তরে ভাগ করা আছে। শুনে যাদের আগে ভূগোল নেই, যারা কখনো পড়ানি, কিন্তু এটা সম্বন্ধে 5, 6, 7 পড়ে এসছো, তাই তোমাদের ক্ষেত্রে দেখো এই টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নামগুলো যারা একবারও মনে নেই, যারা প্রথম বলছো তাদের একটু কঠিন হবে, কেন নামগুলোকে এটাই টাইপের, ঠিক আছে? কিন্তু আশা করি সবাই পড়ে এসছো, তাই নামগুলোকে বারবার করে প্র্যাকটিস করে নেবে পড়ি, ঠিক আছে? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। দেখো আমরা সারি ছবিটা দেখছি, দেখো দেখো ভূপৃষ্ঠ থেকে এই যে রেখা আছে, এইটা ভূপৃষ্ঠ, এখানে ঘর বাড়ি আছে। আমার এখানে এখানে হচ্ছে হিমালয় পর্বত সর্বোচ্চ উচ্চ। এই যে বেলুন এই স্তর কি টপোস্ফিয়ার। দেখো এখানে নদী নালা খাল বিল, আমাদের বাড়ি ঘর নিচে সব, তাহলে কোন কিসের মধ্যে আছে? টপোস্ফিয়ার মধ্যে সবকিছু আছে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার মানে আয়নোস্ফিয়ার, যেটা সামোস্ফিয়ার রয়েছে। তারপর হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, বাইরে যেটা আছে, তারপর যেটা বাইরে আছে একবারে, এটা ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ কত থেকে 110 থেকে 1 থেকে 0 থেকে 2000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে। দেখো এখানে আছে, দেখছো এখানে 1 থেকে 10,000 কিমি। এখানে ছবিটা আছে, দেখো প্রথম টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, সরি। ঠিক বুঝলে? তাহলে এই 6টা টপিক পর মনে রাখবে। সব থেকে নিচে কি আছে? টপোস্ফিয়ার, তারপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপর আছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ম্যাগনেটোস্ফিয়ার গুলো নেই। তাহলে বুঝলে এটা ভালো ভালো করে মনে রাখবে, নিচে থেকে সিরিয়াল ভাবে করে, উল্টা পাল্টা না, এবার সিরিয়াল ভাবে মনে রাখতে হবে। তুমি হচ্ছে প্রথমে এক্সোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার না, এরকম নিচে থেকে উপর পর্যন্ত পুরো কন্টিনিউ মনে রাখতে হবে এখানে যে আছে, ঠিক আছে? এবার উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত মনে রাখতে তোমাদের। তারপরে যে আমরা প্রথম তারা কি করবো, আজকে প্রথমটা প্রথমে 5টি 6টা আলোচনা করবো। প্রথমে আছে আমরা আলোচনা টপোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠ আমরা যেখানে আছি, আমরা যেটা আছে সেই স্তরটার নাম হচ্ছে টপোস্ফিয়ার। আমরা যেখানে আমাদের ঘর বাড়ি রাস্তা গাছপালা যেখানে আছে, আমরা যেখানে নিঃশ্বাস নিচ্ছি গাছপালা সবই, তাহলে কোন স্তরে আছে? টপোস্ফিয়ারের মধ্যে আছি। ক্ষুদ্রমণ্ডল বা টপোস্ফিয়ারকে আরেক নাম কি? ক্ষুদ্রমণ্ডল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে টপোস্ফিয়ারকে আরেক নাম ক্ষুদ্রমণ্ডল। টপোস্ফিয়ার নামে বলয়টি ভূপৃষ্ঠ থেকে কত? গড়ে 14 কিমি উচ্চতার মধ্যে অবস্থিত। তাহলে কত? 0 থেকে এটা গড়ে 14 কিমি পর্যন্ত বিস্তৃত আছে। আর টোটাল আমাদের কত? 2000 কিমি, ঠিক আছে? আমরা 2000 কিমি গড়ে, এটা স্ট্র্যাটোস্ফিয়ার 14 কিমি। এটি বায়ুমণ্ডলের নিম্ন স্তর, এটা সব নিচে আছে, দেখছো? তাই নিম্ন স্তর। আকৃতি ভাবে ক্ষুদ্রমণ্ডলের উপবৃত্তকার। এটা কি? এটা উপবৃত্তকার মানে এরকম টাইপ। এটা যদি পৃথিবী দেখি ক্ষুদ্রমণ্ডল এরকম টাইপের, ঠিক আছে? ঠিক আছে? বা ক্ষুদ্রমণ্ডল দেখে পৃথিবী দেখো হয় ক্ষুদ্রমণ্ডল এরকম টাইপের, ঠিক আছে? মানে ডিমের মতো। পৃথিবী এরকম, ক্ষুদ্রমণ্ডল এরকম আছে। কেন? মেরু অঞ্চলে নর্থ সাউথ সেখানে চাপা আছে, আর যেখানে নেক্ষ অঞ্চলে
বায়ুমণ্ডল বেশি ভিতরে আছে রে। তা হচ্ছে এটা উপবৃত্তাকার। মেরু অঞ্চলে এর উচ্চতা 8 কিমি থেকে এবং নিরক্ষ অঞ্চলে 16 কিমি। দেখছো মানে মেরু অঞ্চলে যেখানে পৃথিবীর মেরু অঞ্চল, একটু ভালো করে দেখছো শোনা, এটা ডিটেল একটু ভালো করে পড়ো, সময় লাগে এটা টপিকটা 1 ঘন্টা সময় লাগুক, কিন্তু একবার পড়ে না দ্বিতীয়বার পড়তে হবে না। কি হচ্ছে পৃথিবী, যে পৃথিবী ধরি একটা নিরক্ষ অঞ্চল, একটা মেরু অঞ্চল, এখান থেকে যে বায়ু যে উচ্চতা, এখান থেকে বায়ুমণ্ডলের উচ্চতা এই যে বলছেন এখান থেকে উচ্চতা বেশি, এটা কত তোমার 16 কিমি। আর মেরু অঞ্চলে কত, এই যে মেরু অঞ্চল এটা 8 কিমি। তাই কি হয় এটা এই স্তরটি মেরু অঞ্চলের দিকে, তাই যদি নিরক্ষ অঞ্চলে এখানে মিডিল গেছে, মেরু অঞ্চলে তাই এই বায়ুমণ্ডল এরকম কভার করে আছে কেন বলতো, এখান থেকে দূরত্ব বেশি আর এখান থেকে দূরত্বটা কম, ঠিক আছে। এখানে তোমার 14 কিলোমিটার, 16 কিলোমিটার, এখানে 8 কিলোমিটার, তাই গড় 14 কিলোমিটার বলেছে। ক্ষুদ্রমণ্ডল নামটি বায়ুমণ্ডলের এই স্তর বিশেষ বলয়টি বস্তুটি ধরা পড়ে এখানে। একে ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয়, এখন তোমার টপসটাকে ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয় এই স্তরটাকে, এখানে কি মেঘ, ঝড়, বৃষ্টি, ঝড়, ঘূর্ণপাত, মানে সাইক্লোন, প্রতিঘূর্ণপাত, অ্যান্টিসাইক্লোন প্রভৃতি দেখা যায়, তাই একে তোমার ক্ষুদ্রমণ্ডল বলা হয়। গ্রীষ্ম শব্দ টপ কথা হলে মিশ্রণ, একে মিশ্র স্তরও বলা হয়। তাহলে কি কি পেলাম আমরা প্রথমে, একে প্রথম কি বলে, একে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন, একে ঝড় বৃষ্টি সবই হয়, ঝড় জঞ্জাল বৃষ্টি সাইক্লোন অ্যান্টিসাইক্লোন সবই হয়, বজ্রপাত, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এটি কেমন উপবৃত্তাকার, গড় উচ্চতা কত 14 কিমি, মেরু অঞ্চলে কত 16 কিমি, এবং নিরক্ষ অঞ্চলে নিরক্ষ অঞ্চলে 16 কিমি, মরু অঞ্চলে 8 কিমি। এছাড়া এখানে টপোকথাতরি মিশ্রণ, একে মিশ্র স্তরও বলা হয়। তাহলে কতগুলো পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা বুঝতে হচ্ছে কোথাও কোশ্চেন করে দেবে, ঠিক আছে। যদি পরীক্ষা পড়ে ক্ষুদ্রমণ্ডল কাকে বলে, তোমার বলে টপোস্ফিয়ার বলা হয়। একবার নিচের স্তর হচ্ছে টপোস্ফিয়ার, এটা হচ্ছে ভূপৃষ্ঠের স্তর, ঠিক আছে, সেই টপ যেখানে আমরা বাস করি, দেখো আমাদের ঘর বাড়ি নদী নালা খাল বিল সবই আছে এখানে, ঠিক আছে। শোনো এবারে আমরা পড়ছি টপোস্ফিয়ার, দেখো যত এই কালার, এই যে দেখো এই যে এই কালার আছে তোমার আকাশি কালারে, সব মেন পয়েন্ট হবে আমাদের ছটা ছটা। আর যে এইগুলো হচ্ছে এরই বৈশিষ্ট্য, মানে এই স্তরে যে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে আর কি কি বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলো আমরা সাব পয়েন্টগুলো আলোচনা করেছি একসাথে, ঠিক আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ার কি হয়, টপোস্ফিয়ার কি হয়, টপোস্ফিয়ার কি দেখা যায় একটা তোমার লাপ্লাস রেট দেখা যায়। লাপ্লাস রেট কি, টপোস্ফিয়ার উচ্চতা উষ্ণতা সম্পর্কে বিপরীত সম্পর্ক, মানে টপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে আমরা পড়েছিলাম কি টপোস্ফিয়ার নিচেরটা টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মিশ্র থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এখানে কি দেখা যায়, লাপ্লাস রেট, মানে উচ্চতা বাড়ার সাথে সাথে কি উষ্ণতা হ্রাস পায়। তাই আমরা যদি ভূপৃষ্ঠ যত উপরে যাই, উষ্ণতা কি উষ্ণতা কি হয়, উষ্ণতা কমতে থাকে যত উপরে যাই, এবং সেটা কত হারে কমে সেটাই যে হারটা, সেটা যে লাপ্লাস রেট। কি বলছে, টপোস্ফিয়ারের উচ্চতা উষ্ণতার মধ্যে সম্পর্ক বিপরীত, মানে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, এটা বিপরীত বলছে বিপরীত সম্পর্ক। অর্থাৎ এখানে প্রতি কিমিতে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। প্রচুর ইম্পর্টেন্ট মনে রাখা, যে টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এরকম উচ্চতা বাড়ার সাথে সাথে কত করে তাপমাত্রা হয়, 6.5 বা 6.4 সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়, একেই বলা হয় লাপ্লাস রেট। এই যে হ্রাস পাচ্ছে টপোস্ফিয়ার, এই দেখো এখানে টপোস্ফিয়ার উচ্চতা বাড়ার সময় তাপমাত্রা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, কত করে 6.4 বা 6.5 করে, যেটা থাকবে সেটাই পার কিলোমিটারে। যদি প্রতি 1000 মিটার, কত মিটারে, প্রতি 1000 মিটারে। আবার যদি ফুটে বলি সেটা ছিল তোমার মিটারে, প্রতি কিমিতে ছিল, এবার ফুটে যদি বলি 3.6 ফারেনহাইট উষ্ণতা কমতে থাকে। ফারেনহাইট আমরা যদি ফুটে মানে ফারেনহাইট ধরলে 6.1 সেলসিয়াস ধরলে 6.4 হারে, এবং ফারেনহাইট ধরলে 3.6 ডিগ্রি উষ্ণতা কমতে থাকে। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা এই হ্রাসের অনুপাতকে লাপ্লাস রেট বলে। লাপ্লাস রেট মানে কি, যত উপরে দিকে যাচ্ছে তাপমাত্রা কমছে, সে কি হারে কমছে, সেই তাপমাত্রা সেই 6.4 ডিগ্রি সেলসিয়াস, এটাই বলছে লাপ্লাস রেট। যেটা রেট বিজ্ঞান লাপ্লাস প্রথমটা আবিষ্কার করছে, তার অনুসারে লাপ্লাস লাপ্লাস রেট বলা হয়, ঠিক আছে। কত এর পরীক্ষা এখানে কি বলে, লাপ্লাস রেট কত 6.5 বা 6.5 বা 6.4, এটা কিমিতে, সেলসিয়াসে, আবার ফুট আবার ফারেনহাইট হয় 3.6 ডিগ্রি ফারেনহাইট, এটা মনে রাখবে, হ্যাঁ, প্রচুর ইম্পর্টেন্ট। এই স্তরে আর কি বৈশিষ্ট্য আছে, তখন এটা মেন আমরা বলছি এখনো ক্ষুদ্রমণ্ডল পড়ছি টপোস্ফিয়ারে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে, অ্যালবেডো। অ্যালবেডো জিনিসটা কি, সূর্য থেকে আসা সৌরশক্তি প্রায় 34%, মেঘ, ধূলিকণা, বরফে ঢাকা জমি, সাদা সাগর মহাসাগর, মরুভূমি, বনভূমি থেকে বিচ্ছুরিত প্রতিফলিত হয়ে আলোক তরঙ্গের আকারে মহাশূন্যে ফিরে যায়, একে কি বলে, অ্যালবেডো। মানে জিনিসটা কেমন, সূর্য ধরো এই যে সূর্য, ঠিক আছে, এটা সূর্য থেকে রশ্মি এসছে, এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবী, সূর্য থেকে যে রশ্মিটা আসে তা পুরোটা কি পৃথিবী চলে আসে, ধরো আমি 100%, সূর্য থেকে আলো আসে পুরোটাই 100% পৃথিবীতে আসে রে? না, 100% আসে না, কেন চারটে চারটে কি আছে, পৃথিবীর চারটে সাইডে কি আছে, বায়ুমণ্ডল আছে, ঠিক আছে,
বায়ুমণ্ডলে কি ধূলিকণা, মেঘকণা, মেঘ আছে, ধূলিকণা আছে, বরফকণা আছে, ইত্যাদি আছে, ঠিক আছে। সূর্য থেকে কিছু রশ্মি কি হয়, এখানে ব্যাকে চলে যায়, পুরোটা আসে না। কিছু হলো, কিছু বায়ুমণ্ডল মেঘে মেঘে থাকাবে, কিছু চলে গেল। এই যে ব্যাকে চলে যাচ্ছে, এই ব্যাকে পরিমাণ হলে কত, সেটা 34%। এই যে 34% পালিয়ে যাচ্ছে, একেই বলা হচ্ছে অ্যালবেডো। ভেরি লাপ্লাস রেট কত ছিল, 6.4 থেকে 3.6.5। আর এখানে অ্যালবেডো কত, অ্যালবেডো এই যে ফিরে যায়, এই যে অ্যালবেডোকে 34% অ্যালবেডো আছে, এই যে ফিরে যাচ্ছে। শোনো, এই যে কথা থেকে কত আছে, এত ডিটেল মনে রাখা, তবু বুঝেছি। 34% মধ্যে 2% ভূপৃষ্ঠ থেকে তা প্রতিফলিত হয়, মানে সূর্য থেকে যেটা এলো তা ভূপৃষ্ঠ থেকে ব্যাকে চলে যাচ্ছে, ঠিক আছে। তোমার 7% বায়ুমণ্ডল, 7% কি হয়, তোমার 7% বায়ুমণ্ডল দ্বারা এই যে পৃথিবী এলো, বায়ুমণ্ডল ধাক্কা পেয়ে চলে গেল। আর 25% মেঘ গণ দ্বারা বিচ্যুত, বায়ু আকাশে মেঘ ভাসছে, সে মেঘ দ্বারা বিচ্যুত চলেছে। মানে টোটাল, এখানে টোটাল যোগ করলে হবে তোমার 34%। এই 34%টা হচ্ছে তোমার অ্যালবেডো। তাহলে কি পৃথিবী যে জোর, তো এই সূর্যের 34% এখানে দিয়েছে, 25% মনে রাখবে, তো এত মনে রাখা দরকার নেই। তাকে অ্যালবেডো 34% ফিরে যাচ্ছে কোথা থেকে, পৃথিবী থেকে। তাহলে কত পার্সেন্ট আসছে, তাহলে 34% হলে 64% ভূপৃষ্ঠে আসে রে। টোটাল 100% সূর্যের আলো 34% চলে গেছে। আর তাহলে 66% তোমার 66% ভূপৃষ্ঠে আসতেছে। এটা কার্যকারী সৌররশ্মি বলা হয়, এটা মনে রাখবে। এটা মনে অ্যালবেডো জিনিসটা তো হয়, এগুলো হচ্ছে পুরো জিওগ্রাফি কনসেপ্ট, তাই তোমার পরিবেশ মানে জিওগ্রাফি। তবু অনেকে জানো, তবে মনে রাখো অ্যালবেডো কত পার্সেন্ট, 34%। 34%, আর সেটা লাপ্লাস রেট ছিল, ঠিক আছে, অ্যালবেডো লাপ্লাস রেট। তা হচ্ছে তাপমাত্রা বৈপরীত্য বলতে কি, তাই এখানে প্রতিটা পুরো সেই আমার প্রথম টপিকের বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, তাপমাত্রা বৈপরীত্য দেখা যায়। তাপমাত্রা কি, উচ্চতা বৈপরীত্য মানে কি, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তাপমাত্রা কমে কত হারে, 6.4 ডিগ্রি সেলসিয়াসের কারণে লাপ্লাস রেটে, লাপ্লাস রেট অনুসারে 6 তাপমাত্রা কমতে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে, যত উপরে যাচ্ছি তাপমাত্রা বাড়ছে, তখন তাকে বৈপরীত্য উষ্ণতা বলা হয়। বলছে উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা যখন কমে কমে না, তখন সেই বিপরীত অবস্থাকে তাপমাত্রা বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সন টেম্পারেচার বলে। রাত্রিবেলা পাহাড়ি ঢালে এবং দিনের বেলা উপত্যকা অঞ্চলে এই বৈপরীত্য অনুভূত হয়। রাত্রিবেলা কথা পাহাড়ি ঢালে এবং দিনের বেলা উপত্যকা অঞ্চলে কি দেখা যায়, ঠিক আছে। এটা দেখি দেখো, উপর দিয়ে যাচ্ছে নর্মাল, যেটা উপর দিয়ে তাপমাত্রা কমে কি নষ্ট গেছে, উপর দিয়ে যা যে তাপমাত্রা নেই আবার ব্যাকে চলে আসে, তার এখানে তাপমাত্রা বেশি, এটা বৈপরীত্য হতে পারে। মানে এইটুকু মানে বৈপরীত্য মানে উল্টানো। আমরা জানি নিচ থেকে যত উপরে যাবো বা ভবিষ্যতে যে উপরে যাবো তাপমাত্রা কমে, ঠান্ডা হয়। কিন্তু দেখা যায় উপর থেকে ভূপৃষ্ঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে তাপমাত্রা বাড়তে থাকে, তখন তাকে বলে বৈপরীত্য। বৈপরীত্য তাপমাত্রা বলা, ঠিক আছে, এইটুকু মনে রাখো। তো এটা আমার 4 নম্বর বৈশিষ্ট্য, প্রথমে 5 নম্বর বৈশিষ্ট্য ক্যাটাবেটিক অ্যানাবেটিক। ক্যাটা মানে কি, বিড়াল। এটা মানে ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বায়ুমণ্ডল সঙ্গে রিলেটেড, তাই তোমার বলেছে। মানে এখানে সব ট্যাটোস্ফিয়ার টপোস্ফিয়ার সব কোন দোষটা দেখা যায়, এইসব বৈশিষ্ট্যগুলো সব আমরা এই যে ক্ষুদ্রমণ্ডল টপোস্ফিয়ার দেখা যায়, তাই বৈশিষ্ট্য আমরা পড়ে নিচ্ছি ভালো করে। আর এখান থেকে বৈশিষ্ট্যের সাথে বেশি সমান আছে। ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক দুটো মনে রাখো, চার ক্যাটা আর এনা। ক্যাট মানে বিড়াল, একটু মনে রাখো। রাতের বেলা পাহাড়ের গা বেয়ে, মানে ক্যাটাবেটিক বাই কি, রাতের বেলা পাহাড়ের গা থেকে তাপ বিকিরণের ফলে পাহাড়ি ঢাল ঠান্ডা হয়ে যায়, তখন পাহাড়ের উপরে ঢাল ঠান্ডা, পাহাড়ের উপর ঢাল থেকে ঠান্ডা ভারী বাতাস নিচেতে নামতে থাকে, উপত্যকার মধ্যে জমা হয়। উপত্যকামুখী এই শীতল এই যে দেখো, এই যে এইটা বলছি ক্যাটাবেটিক, রাত্রিবেলা কি বায়ু নিচে দিয়ে নামে, ঠিক আছে। যে উপত্যকামুখে শীতল বায়ুকে ক্যাটাবেটিক বলে। এটা মনে রাখো, কি বলে তাহলে, পাহাড়ি অঞ্চলে যারা পাহাড় আছে, ধরো একটা পাহাড় আছে, পাহাড়ি অঞ্চলে রাত্রিবেলা চাঁদ উঠছে, ঠিক আছে, এটা মনে রাখো। রাত্রিবেলা যে বায়ু, এই একটা বায়ু আছে উপরে, ঠিক আছে, এ ঠান্ডা হয় কি নিচে দিয়ে ভারী নিচে দিয়ে নামে। আর উপত্যকায় তখন কি উষ্ণ বায়ু, এ তো ঠান্ডা। এই যে উপরে যে বেড়ালটা, যে বায়ুটা নাম দিচ্ছে পাহাড়ের উপত্যকা বরাবর রাত্রিবেলা উপর থেকে নিচে, একে বলে ক্যাটাবেটিক। ক্যাটাবেটিক মনে রাখো, ক্যাট মানে বিড়াল, বিড়াল উপর থেকে নিচে নামে না, তার মানে ক্যাট। একটু মনে রাখার একটা প্রসেস বলা, জাস্ট তুমি যে আমার রাখতে পারো। ক্যাট মানে বিড়াল, বিড়াল উপর থেকে নামছে, ক্যাটাবেটিক মানে যে বায়ু রাত্রিবেলা পার্বত্য উপত্যকা থেকে, পার্বত্য অঞ্চল উপর থেকে পাহাড়ের ঢাল মানে উপত্যকা অঞ্চল ফিরে আসে, তাকে ক্যাটাবেটিক বায়ু, ঠিক আছে। ফলে নিচে উপত্যকার মধ্যে খুব ঠান্ডা বাতাস, একটু উপরের দিকে অপেক্ষিত গরম বাতাস, মানে এখানে খুব ঠান্ডা বাতাস হয়, নেমে আসে, তার উপরে কি হয়, গরম বাতাস হয়ে যায়। আমাদের উল্টাটা হয় অ্যানাবেটিক, মনে রাখবে, ক্যাটাবেটিক দিনের বেলা, অ্যানাবেটিক রাত্রিবেলা। সরি, ক্যাটাবেটিক হচ্ছে রাত্রিবেলা, রাত্রিতে হয়। আর অ্যানাবেটিক দিনের বেলা উপত্যকা বায়ু গরম হয়ে পাহাড়ি ঢাল বরাবর
উপরের দিকে উঠতে থাকে এবং এই ঊর্ধ্বমুখী বায়ুকে বলা হয় অ্যানাবেটিক। মানে যেটা যেটা কি হবে, এটা নামলো আবার যখন দিনের বেলা উপর দিকে উঠবে, হিসাব বলে তাহলে কি, দিনে বা উঠলো রাতে বা নেমে যাচ্ছে, ঠিক আছে। আর বুঝতে পারছো, দিনের বেলা যে বায়ু উপর দিয়ে উঠে যায় তাকে বলে অ্যানাবেটিক, উপর থেকে যেটা নামে সেটা ক্যাটাবেটিক। সব বিড়াল উপর থেকে নিচে নামে, এটা মনে হয় বিড়াল, ঠিক আছে। এটাই ক্যাটাবেটিক, দিনের বেলা তাহলে উপর যেটা উঠে ক্যাটাবেটিক, এটা আছে অ্যানাবেটিক। সরি, হ্যাঁ ক্যাটাবেটিকের উপর দিনের বেলা যেটা নামতেছে উঠতেছে সেটাকে অ্যানাবেটিক, আর উপর থেকে যেটা নামছে ক্যাটাবেটিক, এটা মনে হলে হইবে। এখানে পরীক্ষা পড়বে যে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু কিসে দেখা যায়, একটু মনে হয় বা কিছু না। আবার দেখো এই স্টপওয়াচ কি, ক্ষুদ্র এখানে স্টপওয়াচ বা স্তব্ধ স্তর, মানে স্তব্ধ মানে বন্ধ হয়ে যা, কি হয় স্টপওয়াচ। দেখো এখান থেকে এটা এতটা কি টপোস্ফিয়ার ছিল, 0 থেকে 14 কিলোমিটার পড়েছিলাম আমরা। তারপর মেরু অঞ্চলে 16 আর নিরক্ষ অঞ্চলে 8, এটা মেরু অঞ্চলে 8, নিরক্ষ অঞ্চলে 16, এটা পড়লাম। বলছে টপোবজ, এই টপোবজ দেখো টপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, এর মাঝে একটা স্তর আছে, মনে হচ্ছে মানে মিক্সিং অঞ্চল, মানে এর শেষ আর একটা শুরু, এই যে মাঝে একটা স্তর আছে, এই স্তরটার নাম কি জানো, এটাকে বলা হয় তোমার স্টপোপজ, মানে কি স্তব্ধ স্তর, মানে ক্ষুদ্র মন্ডল বা শান্ত মন্ডলের শেষ সীমানা। মানে এখানে কি পৃথিবীর যত আছে এখানে কি এখানে ঝড় ঝড়টা সবই হচ্ছে, এখানে সব ঝড় ঝড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে পরে এই স্তরে ঝড় ঝড়া বন্ধ হয়ে যায়, এই স্তরে কোনো ঝড় ঝড় দেখা যায় না, তাই ওকে স্তব্ধ স্তর বলা আছে। ক্ষুদ্র মন্ডলের উচ্চতম সীমা এবং শান্ত মন্ডলের নিম্ন সীমানার মধ্যে স্তব্ধ স্তর বা স্টপওয়াচ অবস্থান করে। শান্ত মন্ডল কোনটা বলতো, এইটা, এই যে মেসোস্ফিয়ারকে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলা আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে টপোস্ফিয়ারের উপরে মাঝে যে স্তরটা তাকে বলছে স্টপোপজ। গ্রীস শব্দ থেকে নেওয়া হয়েছে, টপ কথা হলো যেখানে ঝঞ্ঝরা স্তব বন্ধ হয়ে যায়, মানে যেখানে ঝড় ঝঞ্ঝা ইত্যাদি বন্ধ স্তব্ধ হয়ে যায় তাকে স্টপোপজ বলে, স্তব্ধ মানে বন্ধ হয়ে যায়, তাই এই ভাষাটাকে তোমার স্টপোপজ বলা হয়েছে। বুঝতে পেরেছো, এখানে কিছু নয়, স্টপোপজ কি, যে যে এখানে টাটাস্ফিয়ারের উদ্দেশ্যমা টপোস্ফিয়ারের উদ্দেশ্যমা টাটাস্ফিয়ার নিম্নসীমা মধ্যবর্তী অঞ্চলে স্টপোপজ বলা হয়, এটা মনে রাখবে। তারপর দেখো আমরা তা পড়ে এলাম এতক্ষণ, আমরা পড়ে এলাম কি, আমাদের হয়ে গেল 0 থেকে 14 কিলোমিটার মতো আমাদের হয়ে গেল কি টপোস্ফিয়ার, ঠিক আছে, এতটা টপোস্ফিয়ার পড়ে এলাম। টপোস্ফিয়ার উপর কি আছে, ট্র্যাটোস্ফিয়ার, যেটি কত বলছে এই টপোস্ফিয়ারের উপরের স্তর, টপোস্ফিয়ারের উপরের স্তর এইটা, অর্থাৎ এটি আর কি দুই বলছে শান্ত মন্ডল বা ট্র্যাটোস্ফিয়ার। টপোস্ফিয়ারের উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মন্ডল, এটা কি ছিল ক্ষুদ্র মন্ডল, এটা কি শান্ত মন্ডল। এটি টপোস্ফিয়ারের উপরের স্তরে, অর্থাৎ এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় নিম্ন স্তর, সর্বনিম্ন স্তর, শব্দ স্তর বা টপোস্পজের উচ্চতম সীমান্ত থেকে শুরু করে শান্ত মন্ডল স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরটি মোটামুটি 17 কিমি থেকে শুরু করে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। আমরা যেটা বলছিলাম এখানে 14 কিমি শেষ হয়, এখানে 17 কিমি থেকে কত কিমি, 50 কিমি, এটা মনে রাখো তাহলে। আমার একা যেটা 16 পর্যন্ত ধরি, 17 থেকে 50 কিমি তো বুঝতে, এটা কি 14 কিমি, 14 থেকে 50, তাহলে ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃত কত, 17 থেকে 50 কিমি, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে দ্বিতীয় আমাদের দ্বিতীয় নিম্ন স্তর, এখানে ঝড় ঝন্ডা হয় না তাই একে শান্ত মন্ডল বলা হয়, এটা মনে রাখো। টপোস্ফিয়ারে যেখানে ঝড় ঝন্ডা বৃষ্টি ইত্যাদি হয় তাই ক্ষুদ্র মন্ডল বলা হয়েছিল, সরি। ট্র্যাটোস্ফিয়ারে কি কোনো ঝড় ঝন্ডা ইত্যাদি হয় না, একে তাই একে গুলো শান্ত মন্ডল বলা হয়, এটা মনে রাখবে ভালো করে। বৈশিষ্ট্য কি, শান্ত মন্ডল বা ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি আছে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নতম অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা তারতম্য ঘটে না, এই অঞ্চলে বায়ুপ্রবাহ নেই, ঝড় নেই, বৃষ্টি প্রভৃতি কোনো দুর্যোগ এখানে দেখা যায় না, তাই এই স্তরে, তাই এটি শান্ত বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে জেট বিমান যাতায়াত করে এবং নিম্ন ট্র্যাটোস্ফিয়ারের উপরে এলাকাটি ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। তাহলে কি হলো বলছিলাম, আমরা যখন জেট বিমান যায় তাকে এখানে ঝড় বৃষ্টিতে হয় না, তাকে বলে শান্ত মন্ডল বলা হয়। দেখো আমাদের যে দেখো তোমরা সবাই ছোটবেলা দেখছি আমরা জেট বিমান, দেখো আকাশ দিয়ে গেলে সাদা একটা রেখা পড়ে যায় আকাশে, সেটা কি যখন জেট বিমানটাই যখন এই স্তরের উপরে যায় তখন একটা সাদা রেখে পড়ে, কেন এই স্তরে কোনো বাইরের বাতাস নেই, শান্ত, তাই যখন ধোঁয়াগুলো যায় পিছনে এই স্তরে ভেসে বেড়ায়, তাই একটা সাদা রেখা চলে যায়, বুঝে গেলো। যখন এই সাদা রেখা যাচ্ছে ভাববে, যখন রকেটগুলো যায় দেখবে অনেক সময় আকাশে, যেমন জেট বিমানগুলো দেখবে সাদা রেখা আছে, তার তখন ভাবে যে এখানে তোমার এটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। আনুমানিক 20 কিমি উচ্চতা পর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ার শুরু, উচ্চ স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। টপোবাজি -60 ডিগ্রি সেলসিয়াস থেকে উচ্চতা বৃদ্ধি থেকে 0 ডিগ্রিতে পৌঁছায়, মানে কি বলছি তাপমাত্রা, আমরা বলছিলাম এখানে উল্টা মনে রাখো, একটু মনে রাখবে যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা কি বলছিলাম, টপোস্ফিয়ারে উচ্চতা বেড়ার সঙ্গে সঙ্গে, মানে এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়, মানে এখানে যদি
তোমার 30 ডিগ্রি ছাড়া থাকে ভূপৃষ্ঠে, সেটা টপোস্ফিয়ারে ঊর্ধ্বতে গিয়ে 0 ডিগ্রি হয়ে যায়। কিন্তু তোমার হচ্ছে -60 ডিগ্রিতে হয়ে যায়, মাইনাস মানে এত কমে যায়। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার কি হয়, তাপমাত্রা বাড়তে থাকে, বেড়ে বেড়ে কি হয়, বেড়ে বেড়ে দেখো আবার শূন্যতে চলে আসে। দেখো বেড়ে বেড়ে কি -60 থেকে বেড়ে 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 শূন্য। বলো তুই এখানে শূন্য পড়ো না -60 পড়ো? এখানে শূন্যটাই পড়ো। কেন? মাইনাস এ এ -60 ডিগ্রি তাপমাত্রা খুব বেশি। বলো তুমি -60 ডিগ্রিতে বরফ তাপমাত্রা কম হবে, যথেষ্ট কম, তুমি বরফ হয়ে যাবে, জিরোতে বরফ হয়ে যাবে, এখানে বেশি বরফ। তার মানে কি এখানে যখন টপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ে, তাপমাত্রা কমে কমে -60-এ চলে আসে। যখন স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যায়, তাপমাত্রা কি হয়, বেড়ে 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 কি হয়, তোমার জিরোতে চলে আসে, মানে কি আবার এখানে লেভেলে চলে আসে। তাই বলছে এখানে তাপমাত্রা কি উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি ছিল, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। স্ট্র্যাটোস্ফিয়ার কি হচ্ছে, উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়ে, এটা মনে রাখবে। এখানে -60 ছিল, এখানে তোমার জিরো হয়েছে, মানে কি বেড়েছে তাপমাত্রা, তাই জিরো হয়েছে, 60 থেকে 60 কমে এসছে। ঠিক আছে, এটাই বলেছে, এটা মনে হয় ভালো করে। তাহলে এখানে কি বসেছে, একে শান্ত মণ্ডল বলা হয়, এখানে ঝড় বৃষ্টি কিছু হয় না। এখানে কি আছে, এখানে তোমার এটা কত 50, এটা মনে হয় কত 50 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখবে। এখানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে উচ্চতা বাড়ে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়ে কেন, দেখছো বলছে না, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে কেন। ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন স্তর, এটা প্রচুর ইম্পর্টেন্ট, খাতা লিখে রাখো। কত থেকে, ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 35 কিমির মধ্যে কে থাকে, ওজোন স্তর থাকে। গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি, ওজোন অতিবেগুনি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট অ্যাবজর্পশন শোষণ করে এবং উষ্ণ হয়। ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে যেখানে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি, সেখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেশি। দেখো এইটা হচ্ছে, এটা দেখো টপোস্ফিয়ার, টপোস্ফিয়ার, হ্যাঁ, এইটা যে পুরো স্ট্র্যাটোস্ফিয়ার, এর মাঝে কি এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, ধরো এখানে লাইন করে দিই, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই যে টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মাঝে এই যে নীলটা, এটা হচ্ছে ওজোন গ্যাস। ঠিক আছে, এটা আমাদের কিসের মতো করে, ছাতার মতো কাজ করে। কি কারণে, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, সেগুলো কি করে শোষণ করে নেয় এবং তাতে কমটাকে পাঠায়, বেশিটা শোষণ করে ব্যাকে পাঠিয়ে দেয়। আমাদের ভূপৃষ্ঠে যেটা আছে, খুব সামান্য পরিমাণে আছে। নাহলে এই স্তরটা না থাকলে পৃথিবীতে ক্যান্সার, ভয়াবহ জটিল রোগ হতো, ত্বকের ক্যান্সার। কেন, সূর্য থেকে যে রশ্মি আসে না, সে খুব ক্ষতিকর রশ্মি, তা আমাদের চোখ টোক পুড়ে যাবে। ঠিক আছে, গা চামড়া পুড়ে যাবে, ভয়ানক রোগ হতো। কিন্তু তাই এটা তাই এটা কি এই রোগ রক্ষা করে। যখন ডাইনোসর ছিল পৃথিবীতে, তখন এই ওজোন স্তরের পরিমাণ কম ছিল, তাই ডাইনোসরের শরীরে গোটায় কাঁটা, সে কুবজা কুবজা থাকে, দেখো না, সেই জন্য ডাইনোসরের গোটা গায়ে পাথর দিয়ে তৈরি মনে হচ্ছে। কেন বলতো, ওতে সেই সময় এই ওজোন স্তরটা এত ছিল না, পরিমাণ কম ছিল। তখন কি সূর্য থেকে অতিবেগুনি রশ্মি পুরো পৃথিবীতে চলে আসতো। তখন পৃথিবীতে যারা থাকতো, সে ডাইনোসর বলো, সে যে সরীসৃপ, তাদের শরীরেও সব চামড়ার জন্য সেই কাঠের মতো শক্ত। ঠিক আছে, এরা বেঁচে থাকতো কষ্ট করে, চামড়া ওরকম হয়েছে, কেন অতিবেগুনি রশ্মি এসে তার চামড়াকে রং করে দিয়েছে। আজকে যদি অতিবেগুনি এই যে ওজোন স্তর না থাকতো, তাহলে আমরা যে মানুষ আছে না, আমরা মানুষের চামড়া গন্ডারের মতো হয়ে যেত, মানে ডাইনোসরের মতো হয়ে যেত। কেন বলতো, অতিবেগুনি এসে আমার চামড়াগুলো পুড়িয়ে দিত, সেখানে বারবার এসে কি মানুষ থাকতে বাঁচতে হতো, কিন্তু মুখটুক বিকৃত হয়ে যেত। ঠিক আছে, এই জন্য তাই একটু মানে ওজোন স্তরটা কি, কত থেকে, তোমার 20 থেকে 35 কিলোমিটার মধ্যে আছে। তাহলে ওজোন স্তরটা কোন স্তরে আছে, ওজোন স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। প্রচুর ইম্পর্টেন্ট, যে পরীক্ষা পড়ে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর আছে, ওজোন গ্যাস দেখা যায়, তাছাড়া স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, কত থেকে, তোমার 20 থেকে 35। আমরা যদি ধরি, এটা একটু ভালো করে বুঝাচ্ছি, এই ভালো টাইম নেওয়া যায়, তোমার ভালো বুঝো। কেন বলো, এগুলা একবার দ্বিতীয়বার এগুলো পারবো, অনেক কিছু আছে। ধরো আমার পড়েছে 0 থেকে 16 বা 14, যেটা আছে টপোস্ফিয়ার। টপোস্ফিয়ারতে 50 কিমি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝেই কত থেকে, যে 20 থেকে 35 কিমির মধ্যে কি আছে, ওজোন স্তর আছে, এটা মনে হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার বাদ। এই যে মাঝে তো দুটো স্তর, টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, এই মাঝে আছে কি, ওজোন স্তর আছে। আর এই ওজোন স্তর থাকার জন্য সূর্য থেকে যে অতিরশ্মি এসছে, সেগুলা শোষণ করে নিচ্ছে এবং কিছুটা পৃথিবীর বাইরে পাঠিয়ে দিচ্ছে, তারপরে পৃথিবী রক্ষা পাচ্ছে। এবার দেখো, তাহলে ওজোন স্তর আছে। এবার ওজোন স্তরটা আছে, ওজোনটা তাহলে কি, ওজোনটা যে স্তর, সেটা কিতে তৈরি। ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন ও থ্রি, ওজোন মানে ও মানে অক্সিজেন, 3টা অক্সিজেন গ্যাসের ঘনত্ব স্তরটি সৃষ্টি হয়েছে। ওজোন গ্যাসের ইংরেজিতে নাম হলো ওজোন শিল্ড বা ওজোন শিল্ড। ওজোন গ্যাস মানে ওজোন শিল্ড বলা হয় কেন, সে ছাতার শিল্ড মানে কি, আমাদের শিল্ড কি, যখন সেনা বাহিনী যুদ্ধ করে, হাতে একটা থাকে না, শিল্ডের মতো যদি থাকে, তা আটকায়, শিল্ড যেটা আটকায় কোনো তীর ফির থেকে, সেরকম শিল্ড মানে একটা সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আমাদের আটকাচ্ছে। ঠিক আছে, ওজনটা কি দেখো, ওজনটা কি হতে যায়, আমাদের অক্সিজেন অণু থেকে তৈরি। আমরা জানি অক্সিজেন অণু, অক্সিজেন, অক্সিজেন কি, অক্সিজেন O2 থাকে। এতে কি দুটো অক্সিজেন ভেঙে
ভেঙে গেল, অক্সিজেন ছোট ছোট অক্সিজেন থাকে, এরকম দুটো তিনটে অক্সিজেন যুক্ত O3 তৈরি হয়, এটা মনে রাখবে। তিনটা অক্সিজেন অণু ভেঙে একসাথে O3 তৈরি, সেই O3 দিয়ে এই বায়ুমণ্ডল রক্ষা করছে। তাহলে এই যে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন কোথা থেকে আসবে? গাছ থেকে। তাই বলে গাছটা লাগানোর প্রয়োজন কেন? যাতে শুধু গাছ লাগানো কত ইম্পর্টেন্ট বলো, তাহলে ওজোন স্তর রক্ষা পাবে, মানুষের দূষণও কমবে, মানুষের প্রয়োজনে অক্সিজেনও পাবে, ঠিক আছে? এটা বলবো। তাহলে আমরা দুটো স্তর পড়লাম, আমরা কি কি পড়লাম? আমরা স্টপস পড়লাম, ঠিক আছে? আমরা 3 নম্বর স্তর পড়বো আজকে, তারপরে মেসোস মন্ডল। মেসোমন্ডল বলো মেসোস্ফিয়ার, দেখো টপোস্ফিয়ার পড়লাম আমরা, তারপর স্ট্রাটোস্ফিয়ার পড়লাম, এবার আমরা মেসোস্ফিয়ার মানে এই স্তরটা পড়ো, এই স্তরটা, ঠিক আছে? আর তাহলে এটা কি ক্ষুদ্র মন্ডল বলা হতো, এটা কি হলো শান্ত মন্ডল বলা হতো। এই স্তরে ওজোন স্তর থাকে, এই স্তরে, ঠিক আছে? মনে করো স্ট্যাটোস স্ট্যাটো বিরতির মানে স্ট্যাটোস্ফিয়ার একটি মিষ্ট হয়েছে মানে মেগি করলো। স্ট্যাটো বিরতির পর, বিরতির উপরে প্রায় 40 কিমি পর্যন্ত যে স্তর আছে, বা 80 কিমি, এটা 80 কিমি, 40 কিমি ইংলিশে 80 আছে, যে 80 কিমি পর্যন্ত, তাহলে কি হলো? শূন্য থেকে এটা ছিল তোমার 16, 16 থেকে এই স্তরটা কত ছিল 50, 50 থেকে 80, এই যে তিনটা স্তর, এটা মনে করো, ঠিক আছে? এইটা 0 থেকে 16, 16 থেকে 50, 50 থেকে 80, যে 80 কিলো পর্যন্ত যে স্তর রয়েছে তাকে মেসোমন্ডল বা মেসোস্ফিয়ার বলি। এই মন্ডলে প্রায় 80 কিমি পর্যন্ত ঊর্ধ্বতা উষ্ণতা, এটা উষ্ণতা হবে, উষ্ণতা দ্রুত কমতে থাকে এবং 80 কিলোমিটারের পরে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে শুরু হয় এই অংশকে মেসোপজ বা মেসো বিরতি বলা হয়, ঠিক আছে? মেসোপজ মেসো বিরতি মানে যেখানে মেসোপজ শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে কি বলে এখানে, একটা ভবিষ্যৎ থেকে প্রথম ছিলাম 0 থেকে 16, 16 থেকে 50, 50 থেকে 80, তার মেসোস্ফিয়ার কত? 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আছে। এই স্তরে কি কি বৈশিষ্ট্য একটু দেখে নেবো, ঠিক আছে? এই স্তরে কি কি বৈশিষ্ট্য আছে? মেসোমন্ডলের ঊর্ধ্বসীমা বায়ুর তাপমাত্রা কত? বায়ুমন্ডলের তাপমাত্রা কত? 60.50। তাহলে আমরা কি বলছি, এখানে তাপমাত্রা ছিল 0, ভালো মনে হয় একটু ক্লিয়ার করো, 0 ডিগ্রি তাপমাত্রা ছিল, এখানে -60 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেটা বেড়ে কি হয়েছে মেসো স্ট্র্যাটোস্ফিয়ার উপর কত 0 ডিগ্রি হয়েছে, সেখান থেকে তাপমাত্রা বেড়ে মেসোস্ফিয়ারের মাঝে কত হচ্ছে 65.5 মানে 65 উপরে তাপমাত্রা বেড়েছে, মানে উপর থেকে যত যত তাপমাত্রা বাড়তে থাকে, একমাত্র একমাত্র স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা খুব বাড়ে কমে, বাকি স্তরগুলোতে যে বাকি যে স্তরগুলো আছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাই ভাবে না যে বায়ুমণ্ডল যদি উপরে যাবে সবসময় তাপমাত্রা ঠান্ডা হবে, না, একটা স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত তুমি গেলে ঠান্ডা থাকবে, যেখানে ঝড় বৃষ্টি মেঘ, যখনই ঝড় বৃষ্টি বন্ধ, মেঘ বন্ধ, এরপর যত উপরে যাবে তখন তাপমাত্রা তত বাড়তে থাকবে, মানে একটা সময় যায় তো তাপমাত্রা থাকতেই পারবে না, এত গরম। এই যে না রকেট ফকেট যে আগুন লেগে যাওয়ার সময় যে কল্পনা চাওলা গেছিল আগুন লেগে যাচ্ছিল, কেন বায়ুমণ্ডলের উপরে তাপমাত্রা প্রচুর বেশি। পরে আমি যাবো, এই বায়ুমণ্ডলের বায়ুর চাপ খুবই কম হয়, এখানে বায়ুর চাপটা কম মেসোস্ফিয়ারে। মেসোস মন্ডলে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধরা হয়, এখানে এখানে সবচেয়ে তাপমাত্রা সবচেয়ে কম শীতলতম, ঠিক আছে? মানে এখানে 65 থাকে, 65 কথা থাকে এর উপরে, কিন্তু দেখো শীতল হবে না কেন, -60 ছিল, তাপমাত্রা বেড়ে 0 হচ্ছে, তারপরে এখানে এইখানে মাঝেটা সবচেয়ে ঠান্ডাটা বেশি, তারপর উপর দিকে যত যাবে তাপমাত্রা আরো বাড়তে থাকবে। সাধারণত যেসব উল্কা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি এই স্তরে এসে পুড়ে যায়। উল্কাপতন এলাকাটি ভূপৃষ্ঠ থেকে উপর দিকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে উল্কাপতন এলাকাটি। কি বলছে জিনিসটা বলবো, ভূপে যে উল্কাটা আছে, ভূপৃষ্ঠে যে আমরা যে উল্কা দেখি না, পাতা উল্কা বা তারা খসা বলি, এই চলে আসার পথে জ্বলে যায়, জ্বলে এরকম ছুটে যায়, ছুটে এখানেই অনেক উল্কাটা এসে পুড়ে যায়, ছাই হয়ে যায়। তাই বায়ুমণ্ডলে এই মেসোস্ফিয়ার থাকার জন্য সব উল্কা পৃথিবীতে আসতে পারে না, মানে অনেকে এসে অনেকে পৃথিবী ধ্বংস করে দিত। তাই এই তো বায়ুমণ্ডল আছে বলে জীব অস্তিত্ব, না বায়ুমণ্ডল থাকলে কোনো জীবই অস্তিত্ব নেই, কারণ বায়ুমণ্ডল শুধু আমাদের অক্সিজেন দেয় না, তার সাথে আমাদের জীবনকে রক্ষাও করে, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসগুলো? তার মেসোস্ফিয়ারে কি আছে, এখানে এখানে কি আছে, তোমার উল্কাকে ধ্বংস করে দেয় মেসোস্ফিয়ার, তাই আর বিস্তার করো এই যে 500 কিলোমিটার আছে। দেখো মেসোস্ফিয়ার 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে, একটা মেন বৈশিষ্ট্য 2 নম্বর, মেসোস্ফিয়ারে মেঘ ও নকটিকুলার মেঘ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। মেসোস্ফিয়ারে কোন মেঘ দেখা যায়, নকটি নকটিলুসেন্ট, এই যে মেঘটা দেখা যায় মেসোস্ফিয়ার, যেমন এই নকটিলুসেন্ট মেঘ ইম্পর্টেন্ট, সেমন তেমনি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর ইম্পর্টেন্ট, মনে হয় প্রচুর ইম্পর্টেন্ট লাগে। এই দেখো নকটিকুলাস মেঘটা দেখো, তো এই মেঘটা দেখা যাচ্ছে, আমরা পড়ছি, তাহলে আমরা পড়ছি এখানে যে দেখো মেসোস্ফিয়ারে নকটিকুলাস মেঘ, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর, একদম ভালো করে মেঘটা কি বলছে, মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমানা তাপমাত্রা হলো -70 ডিগ্রি, মানে মেসোস্ফিয়ারের এখানে তাপমাত্রা কত, -70 ডিগ্রি তাপমাত্রা। আলোচ্য স্তরে 75 থেকে 80 কিলোমিটার উচ্চতায় অতি ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণা, যার মাপ হচ্ছে বা 1 মাইক্রন থেকে বা 1000
মিলিবার মিলিমিটারের ভাগ দ্বারা গঠিত মেসোস্ফিয়ার এই মেঘকে মেসোস্ফিয়ার ক্লাউড দেখা যায়। এই মেঘ রাত্রিবেলা সূর্যের প্রতিফলনের আলো ঝকঝক করে রাত্রিকালীন উজ্জ্বল মেঘ নটিসুল্যান্ড মেঘ নামে পরিচিত। মানে কি হয়, মেসোস্ফিয়ারে একটা প্রকার মেঘ, তাপমাত্রা খুবই কম, -70 ডিগ্রি, -70 ডিগ্রি বলছিলাম, যে তার মানে অনেকগুলি মেঘগুলি বরফ কণার জন্য একটা মেঘ তৈরি হয়। সেই মেঘটা কি হয়, তখন এ পাশে রাত, সূর্য যখন এই সাইডে তার রশ্মি মেঘে পড়ে, মেঘে থেকে এবারে রাত্রি যে আছে তাদের এই মেঘটাকে দেখতে পায়, মানে ঝলকানো মতো। এই যে মেঘটা আছে হচ্ছে, এই যে মেঘটা নাকি নকটিকুলাস মেঘ, ঠিক আছে। একবার কত সুন্দর দেখাচ্ছে। এটা কোন স্তরে আছে, মেসোস্ফিয়ারে, একবার উঁচুতে, অনেক উঁচুতে মেঘ। এই মেঘে কোনো বৃষ্টি হয় না, জাস্ট ওখানে তাপমাত্রা অনেক কম, তাই ওখানে মেঘটা তোমার বরফ কণা জমা হয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। মনে রাখবেন একটু লেভেল। তারপরে আমার 4 নম্বর স্তর কি বাবা, আমরা পড়ে নিয়েছি টপোস্ফিয়ার পড়েছি, স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছি, মেসোস্ফিয়ার। এবার পরে আমার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়, আয়নোস্ফিয়ারও বলা হয়, আয়নোস্ফিয়ার মনে রাখবে। বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার উপরে, তাহলে মেসোস্ফিয়ারের উপরে আছে এটা, উপরের স্তর হলো থার্মো, গ্রীষ্ম থার্মো কত হলো তাপ, এবং মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানে এখানে যেখানে ছিল মাইনাসে, মেসোস্ফিয়ার তাপমাত্রা রকেটের মধ্যে বেড়ে যায়। থার্মোস্ফিয়ার এরকম প্রচুর হারে, মানে উপরের সাথে 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝেছো, 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে। প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থার্মোস্ফিয়ারের স্তরে ভূপৃষ্ঠ থেকে 300 থেকে 350 কিলোমিটারে অবস্থিত। তাহলে কি এখানে তোমার এই স্তরে কি আছে, স্পেস স্টেশনও আছে, ঠিক আছে। আর এই স্তরের উচ্চতা কত, আমরা পড়েছিলাম এখানে 50, 0, 0 16, 16 থেকে 50, 50 থেকে 80, এখানে 80 থেকে 500 কিলোমিটার, এত কিলোমিটার এই স্তরে বিস্তৃত, ঠিক আছে। আর এখানে কি স্পেস স্টেশন আছে, স্পেস স্টেশন আমরা যে হয় না, যেখানে উপরে বলবেন মহাকাশ স্পেস স্টেশন, সেখানে আছে আইল্যান্ড। তেমন হবে এখানে কিছু নয়, এখানে তাপমাত্রা প্রচুর বাড়ে এবং এখানে স্পেস স্টেশন লক্ষ্য যায়, ঠিক আছে। স্যাটেলাইট ফাইট সব এই স্তরে আমাদের করা হয়। তাহলে আয়নমণ্ডল কি, আয়নমণ্ডলের বেতার তরঙ্গে প্রতিফলিত হয় এখানে মরুপ্রবাহ বলে। এই স্তরে কি হয়, এই দেখো এই যে হচ্ছে তোমার একে আয়নমণ্ডল, কিন্তু এখানে ইলেকট্রন প্রোটন কণা থাকে, ঠিক আছে। এই স্তরে থার্মোস্ফিয়ারে ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রতি কণা থাকে, এখানে তাকে আয়নমণ্ডল বলা হয়। আমরা যখন বেতার দেখি আগে, যেহেতু মরুপ্রবাহ বেতার এখানে সব দেখা যায়, এখান থেকে এখানে ছাড়ালো, এখানে ছেড়ে, মানে একটা তরঙ্গ, তরঙ্গ এখানে ছাড়ালো, ছেড়ে কি হলো, আয়নোস্ফিয়ার ধাক্কা পেলো, ধাক্কা পেয়ে আবার ব্যাকে এলো, এইভাবে হচ্ছে। তারপর আমরা বেতার যে শুনতে পাই, আমাদের টেলিভিশন সব এই তোমার এই স্তরের বেতার তরঙ্গের ফলে সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। আবার এখানে মেরু প্রভা দেখা যায়, এখানে বেতার এই যে কোণে মেরু প্রভা আছে, এটা একটা মেঘ দেখা যায় মেরু অঞ্চলে। এই আয়ন স্তর থাকার জন্য মেরু অঞ্চলে একবার মেঘ সৃষ্টি হয়, যাকে মেরু প্রভাত আছে। মেঘের আকাশ আছে কেমন, বিভিন্ন কালারিং, এবং এটা কেন হয়, একটা ডিটেলস আছে, সেটা বোঝার দোকানে অনেক বড় সেখানে চ্যাপ্টার। মেনলি কারণ কি হচ্ছে, এখানে যে আয়ন কণাগুলি আছে না, এখানে ধরো এই যে পৃথিবী বায়ুমণ্ডল, ঠিক বায়ুমণ্ডলে এখানে কি হলো, পৃথিবী, এটা পৃথিবী, ধরো এটা বললাম আমি আয়ন মণ্ডল, ঠিক আছে। আয়ন মণ্ডল রাত্রিবেলা কি সূর্য তো এই সাইডে আছে, ঠিক আছে, যে পাশে অন্ধকার, এই যে সূর্যের যে আলোটা, এই যে আয়ন কণার উপর বিভিন্ন যে ইলেকট্রন নিউট্রন প্রোটন কণা আছে, যেখানে প্রতিফলিত এদিকে সব পৃথিবীতে ব্যাক করে। এবার যেখানে সবচেয়ে কম দূরত্ব, কম মেরু অঞ্চলে বায়ু দূরত্ব কম, সেখানে মেরু অঞ্চলে মেরু অঞ্চলে দেখা যায়। উত্তরে কি বলা হয়, অ্যারোরা বোরালিস বলা হয়, আর সাউথে অ্যারোরা অস্ট্রালিস বলা হয়, একটু মনে রাখবে। উত্তর মেরুতে কি হয়, অ্যারোরা বোরালিস আর অ্যারোরা অস্ট্রালিস বলা হয়, অ্যারোরা অস্ট্রালিস, এটা মনে হয় অ্যারোরা অস্ট্রালিস এবং অ্যারোরা বোরালিস, এটা এতটা ইম্পর্টেন্ট, তোমার মনে হয় মেরু যদি দেখা যায়, ঠিক যদি এখানে কি বলে, এখানে কি স্পেস স্টেশন দেখা যায়, আর মেরু যদি দেখা কোন স্তরে, এটা তোমার হবে তোমার থার্মোস্ফিয়ারে বা আয়নোস্ফিয়ারে, এটা মনে রাখবে। তারপরে 5 নম্বর স্তর পড়বো আমরা এক্সোমন্ডল। এক্সোমন্ডল বা এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের এমন একটি স্তর, যা অবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, একবারে বাইরে বায়ুমণ্ডল, ঠিক আছে। এটি থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডলের উপস্তর 960 কিলোমিটার মধ্যে 100 মিটার বিস্তার। মানে এখান থেকে যদি 500 হয়, এই 500 বলেছিলাম, 500 থেকে 1000 কিলোমিটার মধ্যে এটা বিস্তৃত, ঠিক আছে। এখানে তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়, অনেক সময় পৌঁছে এত 16,650 ডিগ্রি পৌঁছে, মানে উপর থেকে যত তাপমাত্রা বাড়ছে, এটা মনে রাখবে, ঠিক আছে। এটা মনে রাখবে কি আছে এখানে, এক্সোস্ফিয়ারে আমরা লেয়ারটা দেখি, 0 থেকে 16 ছিল, 16 থেকে 50, 50 থেকে 80, ট্র্যাটোস্ফিয়ার ছিল, টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উচ্চতাও মনে রাখবে কত, 0 থেকে 16, 16 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 500, 500 থেকে 1000 কিমি, 1000 কিমি উপরে যেটা 10,000 সেটা আছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার, সে পরে পড়বো ম্যাগনেটোস্ফিয়ার। এখানে কি বলে, এখানে তাপমাত্রা খুব বেশি, এখানে কি 3000 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে 1650 ডিগ্রি তাপমাত্রা থেকে। এক্সোমন্ডলে কি বৈশিষ্ট্য থাকে, এক্সোমন্ডলে বিশ্বমন্ডল বলা হয়, আবার পরে পড়বো সমমন্ডল বিশ্বমন্ডল কি।
এখানে আয়নমণ্ডলের বহিস্তর আমরা জানি আয়নমণ্ডল এখানে আছিল, যে আয়নমণ্ডল থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়, তার বাইরের অংশ এটা, তাই বলেছে এটা এখানে। এখানে হাইড্রোজেন গ্যাসের উপস্থিত সবচেয়ে বেশি, ঠিক আছে। আর এই মন্ডলে বিভিন্ন গ্যাস উপাদান থাকে খুব সামান্য পরিমাণে, আয়রন, হিলিয়াম, অক্সিজেন, আর এই মন্ডলের মধ্যাকর্ষণ ঘাটতি এই হলে মানে দেখো দেখো এখানে যে যত পেস স্যাটেলাইট আমরা যেটা বলছিলাম যে স্যাটেলাইট এখানে অবস্থান করছে যে এক্সোস্ফিয়ারে, সেটা তোমার থার্মোস্ফিয়ার হবে না, এটা 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 মিস্টেক হয়েছে। যে থার্মোস্ফিয়ার তোমার কি মেরু যদি দেখা যায় আর পেস শুটার থাকে, ঠিক আছে, পেস স্টেশন থাকে, আর হ্যাঁ এখানে পেস স্টেশন থাকে। আর স্যাটেলাইট থাকে আমার যত স্যাটেলাইট গুলো কোথায় থাকে, সব এক্সোস্ফিয়ার স্যাটেলাইট। পেস স্টেশন আর স্যাটেলাইট আলাদা। পেস স্টেশনটা কি জানো তো, অনেকে দেখো যে পেস স্টেশন পৃথিবীর সাথে ঘুরতে আবর্তন করছে, আর স্যাটেলাইট দেবে পেস স্টেশনে এরকম আছে, এরকম করে তোমরা দেখছো দেখছো কিনা জানি, যে পেস স্টেশন দেখাবো। আর স্যাটেলাইটটা, আর স্যাটেলাইটটা আলাদা এরকম করে, এরকম থাকে স্যাটেলাইট। তোমাদের আমি দেখে দিচ্ছি দাদা একটু জিনিসটাকে, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে পারবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা পেস স্টেশন, দেখো এই যে পেস স্টেশন কেমন দেখতে পাচ্ছ ছবিটা, লাইট ছবি, এই যে পেস স্টেশনটা দেখছে এ কি হয়, গোটা পৃথিবীর চাঁদারে আবর্তন করে। এটা কি, এটা পেস স্টেশনের কোন স্তরে দেখা যায়, এটা দেখা যায় তোমার আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের তোমার ইটা যেটা স্যাটেলাইট, সেটা এক্সোস্ফিয়ার। দেখো পেস স্টেশন দেখছো কত পেস ছবি, দেখো এরা কি করে পৃথিবীর চাঁদারে আবর্তন করে। দেখো এই যে পৃথিবী, দেখো না মাঝে মাঝে ছবি দেখায় পেপারে, যে পেস স্টেশন গিয়ে পেস স্টেশন ভিতরটা এরকম থাকে। পেস স্টেশন থেকে দেখো এই ভিতর থেকে পৃথিবী বাদ দেখতেছে, এই যে পৃথিবীর বাইরে ওই জিনিসটা মানে হচ্ছে পে স্টেশন, ইন্টারন্যাশনাল পে স্টেশন বা এখন আছে। ভারতের পে স্টেশন তৈরি করে এটা আমেরিকা, রাশিয়া, ইউরোপ মিলে তৈরি করেছে, ভারতেও তৈরি করে বলছে এটা। যাই হোক জিনিসটা বুঝে হচ্ছে পে স্টেশনে কি একটা আয়নোস্ফিয়ার থাকে এবং বা থার্মোস্ফিয়ারে এর গোটা পৃথিবীকে আবর্তন করে। আর এটা তুমি দেখো স্যাটেলাইট, স্যাটেলাইট কি থাকে, সেটা এক্সোস্ফিয়ার থাকে স্যাটেলাইট। দেখো এটা এগুলো হচ্ছে স্যাটেলাইট। দেখছো এই যে স্যাটেলাইট কত 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 রকম স্যাটেলাইট হতে পারে। এই যে স্যাটেলাইট দেখো এরা কি করে, এই ছাতার মতো থাকে। এটা কি করে, এরা পুরো এর বাইরে থাকে, একবারে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, মানে এক্সোস্ফিয়ারে, ঠিক আছে। এরা কি করে এখানে কি হলো, এসে এখানে পুরো তোমার কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন ছবি ছবি তোলা প্রভৃতি ক্ষেত্রে এরকম পুরো এরাও পৃথিবীর সাইডে ঘুরে। এই যে স্যাটেলাইট দেখছো, এই স্যাটেলাইট দেখো কেমন করে। তাহলে পে স্টেশন আর স্যাটেলাইট জিনিসটা আলাদা বুঝতে পারছো। এইটা তোমাদের বুঝাতেছি যে পে স্টেশন থাকে একটা আলাদা স্তরে, স্যাটেলাইট থাকে আলাদা স্তরে। স্যাটেলাইট থাকে বায়ুমণ্ডল একবার বাইরে, মানে এক্সোস্ফিয়ারে, আর পে স্টেশন থাকে তোমার থার্মোস্ফিয়ারে। আসলে বুঝতে পেরেছো। চলো আমাদের ক্লাসটা যাই। তো তাহলে তাহলে কি হয় এখানে, কি হয় এই যে এটা এটা তাহলে কি এটা স্যাটেলাইট, ঠিক আছে, পে স্টেশন নয়। তাহলে একটু বুঝে দেখো। তাহলে এই থার্মোস্ফিয়ারে থাকে তোমার পে স্টেশন, আর এক্সোস্ফিয়ার থাকে স্যাটেলাইট, মানে উপরে থাকে এবারে এক্সোস্ফিয়ারে। তারপর আমরা স্তর কি বলবো, ম্যাগনেটোস্ফিয়ার। আমরা পড়ে নিলাম, পড়েছিলাম যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার পড়েছি। এখানে তো মানে একবার থেকে এক্সোস্ফিয়ার, যেটা 1000 থেকে 10,000 কে বাইরে। ম্যাগনেটো মানে চুম্বক, চুম্বকীয় স্তর বলা হয়, ঠিক আছে। একা বায়ুমণ্ডলের অস্তিত্ব কি কমই, এ দেখো একবার চুম্বকীয় স্তর কেমন, দেখো চুম্বকের খেল চলছে এখানে। এই যদি ম্যাগনেটোস্ফিয়ার না থাকলে পৃথিবী আজকে আগুন জ্বলে যেত, পৃথিবীতে কোনো পানি কি কেউ থাকতে পারতো না, ঠিক আছে। এই যে পৃথিবী আমরা জানো, পৃথিবী একটা চুম্বক, এটা অনেকে জানা হয়তো। পৃথিবী একটা নিজে একটা চুম্বক, তাহলে দেখো না সে চুম্বকটা অন্য টাইপের চুম্বক। আমরা যে চুম্বক করি লোহা দিলেই টানে, আর এই চুম্বক আমার ভয়ানক চুম্বক। সে লোহা কি তো বাতাস, জল, মাটি, সব গরু বাছুর সবই টেনে নিয়েছে। এটা হচ্ছে পৃথিবীর একটা চুম্বক, এটা মনে রাখবে। ম্যাগনেটো দেখো এটা কি, তাহলে আমি যদি এরকম করি, তাহলে একবার বাইরের স্তর এরকম যদি ধরি, একবারে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, একবারে ম্যাগনেটোস্ফিয়ার। মানে শূন্য থেকে এখানে একবারে 10,000 কিমি, এটা মনে রাখো। 1,000 কিমি, শূন্য, 16, 50, 80, 500, 1000, একবারে 10,000 কিমি। দেখো এখানে সূর্যের কাছাকাছি। এই যে দেখো এইখানে পৃথিবী, এই যে পৃথিবী, হ্যাঁ পৃথিবীর দু সাইডে কি হয়, এখানে আমার চুম্বক আছে, এরকম চুম্বক, এখানে চুম্বক, এরকম বাকি এরকম খেল চল, চুম্বকের খেল, ঠিক আছে। এইখানে চুম্বকীয় চুম্বক, এই সূর্য থেকে যে রশ্মি আসতেছে, এই যে রশ্মি যাচ্ছে, এই চুম্বকীয় এই রশ্মিগুলোকে আটকে দিচ্ছে পৃথিবী, হ্যাঁ রশ্মি আসতে দিচ্ছে না। বিভিন্ন ইলেকট্রন দেখো এর বাইরে কত কোণা, কত হাজার হাজার কোণা, ঠিক আছে। দেখো কত ভিদে কোণা কমিয়ে দিচ্ছে, কত কত দু চারটা গেছে, মানে মানে হাজারের মধ্যে একটা একটা দুটো যাচ্ছে পৃথিবীর দিকে, তারপরে ক্ষতি হচ্ছে। তারপরে পৃথিবী আবার নিজের ওজোন স্তর আছে, সেও রক্ষা করতেছে। দেখো এই একটা ম্যাগনেটোস্ফিয়ার, এই একটা ম্যাগনেট, মানে এগুলো সব চক্রের মতো আবর্তন করে আছে কন্টিনিউ। তাই পৃথিবী যে প্রাণের অস্তিত্ব শুধু এমনি এমনিতে হয়ে গেছে, অনেক কষ্ট করে ভগবান সেভাবে তৈরি করেছে যাতে প্রাণের অস্তিত্ব টিকে থাকে। এগুলো মানুষ তৈরি করতে পারে না, মানুষ পারবে না, মানুষ তৈরি করতে এগুলো কখনোই পারবে না। মানুষ যাতে বুড়ামি দেখায়, কোথা থেকে হবে এগুলো, কখনোই হবে না। জিনিসটা বুঝতে পারছো। ম্যাগনেটোস্ফিয়ারের উৎপত্তি, যার অর্থ চুম্বক মন্ডল, এটি বায়ুমণ্ডলের উচ্চতর স্তর। এবারে বাইরে একবারে উচ্চতম স্তর ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। এক্সোস্ফিয়ার ঊর্ধ্বসীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা 10,000, বলছিলাম 10,000 কিমি তো ম্যাগনেটোস্ফিয়ার অবস্থিত, মানে 10,000 একবার শেষ, এখানে বায়ুমণ্ডলের শেষ সীমা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে।
এখানে কিছু না, এখানে কি হয়, ইলেকট্রিক কণা আদান প্রদান হয়। কি আছে এখানে বৈশিষ্ট্য, ম্যাগনেটোস্ফিয়ার কি বৈশিষ্ট্য আছে দেখো, জটিল মনে কিছু জটিল নয়, তুমি তোমার তো মনে রাখা দরকার নেই, তোমার ছবিটা থাকবে। আর বলে চুম্বকের ক্ষেত্র বিভিন্ন গ্যাসের ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত। এই চুম্বকের ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করেছে। দেখো চুম্বকের ক্ষেত্র বললাম, চুম্বক দেখো এই যে রশ্মি যাচ্ছে, রশ্মি আসতেছে না, এগুলো সাইড দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আসছে পৃথিবী থেকে সাইড দিয়ে পাঠিয়ে দিচ্ছে, মানে পৃথিবীতে ঢুকতেও পারছে না ম্যাক্সিমামটা, এই সাইড দিয়ে ঢুকার চেষ্টা করলেও তার আর সেই ক্ষমতা থাকে না, ম্যাক্সিমামটাকে সাইড দিয়ে বের করে দিচ্ছে। মানে চুম্বকের যে রশ্মি এসে তার ঠেলে বের করে দিচ্ছে চুম্বক। তা বলছে এখানে বলা হয়, এই একটু মনে রাখবেন যে এটা ম্যাগনেটোস্ফিয়ার কি চুম্বকের ক্ষেত্র থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, তাই আমি দিলাম পয়েন্টটা। আর এটা ভ্যালেনন বিকিরণ প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে যে ভ্যালেনন রেডিয়েশন কোন স্তরে দেখা যায়, এটা হবে ম্যাগনেটোস্ফিয়ারে। তোমার নিরক্ষীয় অঞ্চলে 3000 কিমি এবং 16,000 কিমি উচ্চতায় ইলেকট্রন ও প্রোটন আয়ন কলালি বলয় আকারে অবস্থান করে করে দুটি ঘনাকার বলয়যুক্ত ম্যাগনেটোস্পোজে ভ্যার অ্যালন বিকিরণ তৈরি করে। বিজ্ঞানী ভ্যালেনন প্রথমে এই দৃশ্যটা দেখেছিল, তার নাম হচ্ছে ভ্যালেন বিকিরণ। মানে কি দেখা যাচ্ছে যে নিরক্ষ অঞ্চল থেকে 3000 এবং ও 16,000 কিমি, 3000 কিমি 16,000 কিমি উচ্চতায় একটা এরকম স্তর সৃষ্টি হয়েছে, ম্যাগনেটের স্তর সৃষ্টি হয়েছে, কি বলে না যেরকম এই যে এইগুলা হচ্ছে, এই তো এটা ভ্যালেন বলে। তো এটা জিনিসটা কেমন সেটা বুঝে দিচ্ছি। চুম্বক তো পৃথিবীর চুম্বক, পৃথিবী নিজের চুম্বক, তা তোর চুম্বকে তো তুইটা এরকম বেঁকে যায়, বাইরে বেঁকে যায়, এরকম এরকম তৈরি হচ্ছে একটা, এও বেঁকে যাচ্ছে, এই যে একটা একটা লেয়ার তৈরি হচ্ছে না, এটা এটা বিজ্ঞানী ভ্যালেন প্রথম লক্ষ্য করেছে, তাকে ভ্যালেন বুঝতে। এটা বেরিয়ে যাচ্ছে এরকম, এ বেরিয়ে যাচ্ছে, এই দেখছো এই যে ব্যাকে ঘুরতে যে ছোট ছোট যে হচ্ছে, এই যে ছোট ছোট, তা ভালো দেখে দিচ্ছি এরকম, একবার মাথা ঢুকো। এই যে এই যে দৃশ্যটা হয়েছে তৈরি হয়েছে, দুটো দৃশ্য, এই যে এখানে ছোট একটা দৃশ্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি এই এর ছবিটা এখানে দেখো, এই যে এটা হচ্ছে ভ্যালুনার রেডিয়েশন, এই থাকার জন্য কি এর প্রচুর রেডিয়েশন, এই যে রকেট ফকেট যায় না যখন মহাকাশে স্যাটেলাইট বা চাঁদে গিয়েছিল, এই ভ্যালুনারকে ক্রস করে যেতে হবে, এই যে না পৃথিবীতে সহজে কেউ আসতে পারবে না, বায়ুমণ্ডল ভেদ করে আসাবো না, সব চুইয়ে পুড়ে ছাই হয়ে যাবে, কারণ বায়ুমণ্ডলে অনেক রিয়াকশন হয়। কল্পনা চাওলা যেমন রকেটটা আমরা ভেঙে গেছিল, কারণ বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে এরকম, এই যে তাপমাত্রা 2,500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুমণ্ডলে, সেটা কি করে বেরোবে? তাই পৃথিবীর মণ্ডলে রক্ষা পাওয়া খুব টাফই, ঠিক আছে, এই জন্য যা উল্কাশে পুরো ছাই হয়ে যায়। বিজ্ঞানী ভ্যালনা প্রথম লক্ষ্য করে, তাই ভ্যালনন বিকিরণ এটা বলা যায়, ঠিক আছে। থ্যাংক ইউ, তাহলে আমরা পুরোটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কমপ্লিট করে অনেক বড় চাপে, তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিছু করার নাই, ঠিক আছে। আমি চাই তোমাদের যা যা একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো আমরা অনেকটাই পড়লাম, এখানে 10-12টা স্লাইড ছিল এখানে। তাহলে আমরা আজকে পড়লাম পুরো বায়ুমণ্ডল, করলাম বায়ুমণ্ডল আরেকটা আছে কি বলো, বায়ুমণ্ডলে আমরা কি বাকি আছে, যে এই হোমোস মণ্ডল রাসায়নিক গঠন, হোমমণ্ডল এবং হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার, এটা খুব ছোট আছে দেখো, এখানে 6টা স্তর ছিল বলে তার ডিটেলস অনেক কিছু জানলে। দেখো একবারে বুঝতে না পারলে ভিডিও বারবার দেখো, কেন কনসেপ্ট অনেক কিছু আছে, অনেক কিছু ছিল এবং সেখানে অনেক কিছু তথ্য আছে, সেগুলো তোমাদের সহজে মাথায় ঢুকবে না। যারা শোনো, যারা এগুলো পেরেছে দুবার পরে তারা পারবে, যারা একবারে জানো কিন্তু 2-3 বার ভিডিও দেখবে, ঠিক আছে। আর থ্যাংক ইউ, ভালো থাকো, যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে এবং লাইক করতে ভুলো না। তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরে, ঠিক আছে, একটা সম্ভাবনা আছে, বেশ করে খুব ইম্পর্টেন্ট, তাহলে ভালো করে পড়াশোনা করা, যদি পারো চ্যানেলটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।